যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভারতের যে রিপ্রেজেন্টেটিভ গেছিল আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে গৌতম বুদ্ধের ওপর কিছু একটা বই ওনাকে গিফট করেন, কিন্তু মজার জিনিস হচ্ছে তারা কিন্তু ভারতকে তার বদলায় গিফট করেছিল একটি রামায়ণ। এইবার আমি অনেক পরে এবার আসি, এবার প্রেজেন্ট। এইবার বলুন, কিছুদিন আগে আমাদের গীতাকে রাষ্ট্রীয় গ্রন্থ করা হচ্ছে, কিন্তু গীতার আগে তো রামায়ণ হয়েছে। রামায়ণ মহাভারত গীতা তো অনেক পরে, বেদ হয়েছে, তারপরে রামায়ণ, তারপরে মহাভারত, তারপরে গীতা। বেদ, উপনিষদ, পুরাণ, গীতা, তারপরে রামায়ণ, মহাভারত, গীতা, এইভাবে তো গীতা সবার শেষে। তাহলে রাষ্ট্রীয় গ্রন্থ বেদ, রামায়ণ, এগুলো বেদ তো সেইভাবে, বেদটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের একটা কনসেপচুয়ালি আমরা খুব ভুল, বেদ কোনো গ্রন্থ নয়। বেদ একটা সংকলন করা আছে, সেটাকে আমরা গ্রন্থ বলি। বেদ একটা জ্ঞান ভাণ্ডার, বেদ কথার অর্থ জ্ঞান, সেই বিদ্যা বা জ্ঞান, যে জ্ঞানটাকে সংকলিত করা হয়েছে একটা সিস্টেমে, সেটা একটা মানে সম্পূর্ণ রূপ একসঙ্গে, ওটাকে একত্রে বেদ বলা হয়। বেদ বলে একটা বই না, পাবলিশ করা বুক না, এখানটা অনেকে গন্ডগোল করে ফেলে। তো এবার ঘটনা হচ্ছে যে তাহলে রামায়ণ কেন হলো না? আজকে ভারতবর্ষ যে কোনো, আপনি পৃথিবীতে যে কোনো দেশে যান, তারাই প্রথম কথাটাই বলবে যে ল্যান্ড অফ রামায়ণা, ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ রামায়ণা, ল্যান্ড অফ মহাভারত, ল্যান্ড অফ, প্রথমেই বলে ল্যান্ড অফ রামায়ণা, অর্থাৎ শ্রী রামের নামে যে দেশের পরিচয় এই ভারতবর্ষ। আমি অনেক ইউরোপিয়ানকে যখনই বলেছি যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইন্ডিয়া, তখন তাদের প্রথম কথাই হচ্ছে ও ইন্ডিয়া ইটস এ ল্যান্ড অফ রামায়ণা। প্রথম ওনার ওয়ার্ড, ওদের প্রথম কথাই হচ্ছে ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ রামায়ণা। ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ মার্কস, ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ লেনিন, এগুলো ওনারা বলেন না, ওনারা ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ রামায়ণা বলেন। তা এখন ঘটনা হচ্ছে যে সেই রামে কেন আমাদের জাতীয় গ্রন্থ, আমাদের যদি অযোধ্যাই আমাদের রাম জন্মভূমি হয়, রাম এখানে জন্মেছেন, না আমার কোনো সন্দেহ নেই, অনেকের আছে রামে অ্যালার্জি থাকতেই পারে। অ্যালার্জি তো বহু রকমের হয়, আপনি তো বলতে পারেন না, আপনি আপনার যেটা সহ্য হতে আমার নাও হতে পারে, আপনার দুধ আপনার সহ্য আপনার শরীর পক্ষে ভালো, আমার সেটা অসুবিধা হতে পারে। কিন্তু এটা অ্যালার্জিটাও দাদা, এই যে আমি মানে স্বাধীনতার পরে আমি দেখেছি দক্ষিণে পেরিয়ার বলে একজন ভদ্রলোক এসেছিলেন। আমি ভদ্রলোক বলছি কারণ আমার নিজস্ব শিক্ষার জন্য, যদিও তাকে ভদ্রলোক বলাটা ঠিক নয়, তার এমন কিছু কীর্তি রয়েছে। তো তিনি সগর্বে রামের মূর্তির গলায় জুতো মালা পরিয়েছিলেন। আমাদের কিছু কোট আনকোট শিক্ষিত লোক তারা বলেন রাম তো সীতাকে সাথে এরকম করেছিলেন, রামের চরিত্র হরণের একটা চেষ্টা রয়েছে। হ্যাঁ, সব সময় এটা কিন্তু আপনি দেখবেন, এতে কিছু কিছু লোক থাকে যাদের উদ্দেশ্যটাই থাকে রাম মানে কি, রাম তো একটা চরিত্রহীন লোক, উদ্দেশ্য প্রণোদিতভাবে তার চরিত্র হননের চেষ্টা হয়, যাকে তোমরা বলছো একটা মিথিক্যাল ক্যারেক্টার। যদি সে কাল্পনিকই হয় তাহলে ডেসপারেটলি তার চরিত্র হননের চেষ্টা তো তোমরা কেন করছো? হ্যাঁ, এই ব্যাপারটা কখনো কখনো আমাকে হাসায়, আবার ভাবায়ও। আপনার এই ব্যাপারে কি মত? এইটা ব্যাপারে আসলে ওই যে বললাম, মানে মুশকিল হচ্ছে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বারবার আসে, তো যে এই দেশে কিছু মানুষ এমন বাস করেন, মানে ওনার অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুর বলতে আমরা কি বুঝি, উনি একজন প্রথমে পোয়েট, একজন লেখক, একজন নৃত্যশিল্পী, একজন পেন্টার, বহুমুখী, এরকম বহুমুখী প্রতিভা ভারতবর্ষে খুব কম এসছে। কিন্তু ওনার যেই সেকশনটা নিয়ে আলোচনা হয় না, আমরা করি না, সেটা হচ্ছে উনি একজন খুব ভালো প্রবন্ধকার। ওনাকে ঠিকঠাক বুঝতে হলে আগে প্রবন্ধগুলো যারা না পড়েছে তারা কিন্তু রবীন্দ্রনাথকে চিনতে পারেনি। ওনার শিক্ষার সার্থকতা, দেশ বিদেশ, এই যে হিন্দু মুসলমান সম্পর্ক, এইগুলো যারা না ঠিকঠাক পড়েছেন, এবং এই নিয়ে শরৎচন্দ্রও লেখা আছে। যাই হোক, তো উনি সেইখানে শিক্ষা সম্বন্ধে বলতে গিয়ে উনি বলেছেন যে শিক্ষিত দু রকমের আছে, হচ্ছে শিক্ষাকে বহন করা, আর কেউ শিক্ষাকে বাহন করা। তো উনি বলেছিলেন যে শিক্ষাকে বহন করা হচ্ছে মূর্খতার নামান্তর। হ্যাঁ, সেই জন্য উনি বলেছিলেন যে পণ্ডিত আর প্রতিভাবানের মধ্যে এখানে তফাৎ। পণ্ডিতরা শিক্ষাকে বহন করবে, তাকে বাহন করবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু প্রতিভাবানরা সেটা বাহন করবেই। তো যাই হোক, সেক্ষেত্রে উনি বলেছেন যে এই দেশে এমন কিছু মানুষ থাকেন যারা
নিজেকেও চেনে না, অপরকেও চেনে না, প্রাচ্যকেও জানে না, পাশ্চাত্যকে জানে না, দেশকেও জানে না, বিদেশকেও জানে না, এমনকি তারা এও জানেন না যে আসলে তারা কিছুই জানেন না। তা এই ধরনের লোকরা রামের জুতো হনন, এই চরিত্র হনন করবেন, গলায় জুতো পরাবেন, এগুলো স্বাভাবিক, এবারে এগুলো আমি হবে। একটা ছোট্ট কথা ধরিয়ে দিয়ে আপনাকে একটু বিরক্ত করছি, সেটা হচ্ছে যে ওরা একটা দাবি করে থাকে রাম আর্য, এবং কি করে রামের আলোচনা হচ্ছে রাবণ আসবে না, রাবণ তো বিরাট বড় ভক্ত ছিল বিষ্ণুর, তাই তো, তিনি অভিশপ্ত ছিলেন, যার ফলে রামের হাত দিয়ে তার উদ্ধার হয়। তো সেই রাবণ হচ্ছে অনার্যদের প্রতীক, রাম হচ্ছে আর্যদের প্রতীক। এবার এদেরই ভাষায় আর্যদেরকে কিরকম দেখতে, টিকলো নাক, নীল চোখ, গৌর বর্ণ, আর এদিকে সমস্ত কবিদের বর্ণনায় রাম হচ্ছে মিশকালো। না, এবার এখানে একটা মজার ব্যাপার আছে। আমি জানি আপনি এটা রাম বলতে এখন অন্যদিকে একটু চলে যাচ্ছে, আপনি যেহেতু প্রসঙ্গটা টানলেন। কারা বলে যে রাম আর্য, দেখবেন সম্ভবত তারা সো কল্ড যারা এই বামপন্থী, তারাই এই ন্যারেটিভটা তৈরি করে রাম হচ্ছে আর্য আর রাবণ ছিল অনার্য। এটা আসলে হচ্ছে আর্য অনার্য যুদ্ধ। এবং আপনি দেখবেন আমাদের ইতিহাসকার দাদা, আমাদের ইতিহাস বইতেও কিন্তু এই কথাই লেখা। হ্যাঁ, এই যে রমিলা থাপা, হ্যাঁ, তিনি একজন কমিউনিস্ট চিন্তাধারা মানুষ, ইরফান ভাবিও তাই। এটা কেন হয় জানেন তো, এটা তাদের ভিতরে না একটা সুপ্ত একটা ফিয়ার সাইকোসিস কাজ করে। কেন জানেন? তার কারণ হচ্ছে আনফর্চুনেটলি কার্ল মার্কস হচ্ছেন জার্মানি অধিবাসী, তিনি ডাচ ক্যাপিটাল জার্মানি বসে লিখেছিলেন, কিন্তু জার্মানি তার তো জনপ্রিয়তা পাননি, মার্কসিজমের কোনো রকম জনপ্রিয়তা হয়নি, কেউ ফলো করেনি, সামান্য কিছু করেছিল। উল্টে যেটা হয়েছিল যে হিটলার ক্ষমতা আসার পর তাদের মানে পশ্চাৎ দেশে পদাঘাত করে কয়েক লক্ষ বামপন্থীকে প্রচণ্ড মেরেছিলেন এবং দেশ ছাড়া করেছিলেন। এবং হিটলার ছিল নীল চোখ, শ্বেতবর্ণ। হ্যাঁ, এই তখন ওই নাৎসি আর রাম তারা গুলিয়ে ফেলেছেন। ওই তাদের ধারণা হচ্ছে এই রামও নিশ্চয়ই এরকম ছিল, কারণ আমরাও তো রাক্ষস, আমরাও মার খেয়েছি হিটলারের কাছে, হ্যাঁ আমরাও বজ্জাত, তা আমরাও হিটলারের কাছে মার খেয়েছি বদমাইশি করতে গিয়ে। হিটলার ভালো লোক আমি বলছি না, কিন্তু ওই বলে না ওই যারা ওই ওলেরও আবার তেঁতুলের যেন বুনোমূল আবার বাঘা তেঁতুল থাকে, ওই আর কি। তাই ওইটা না ভিতর থেকে যায়নি ওদের, তো ওই জন্য ওরা আর্য বলতে একটা ওই নীল চোখ, শ্বেতবর্ণ, গৌরবর্ণ, উন্নত নাসিকা, নীল চোখ হবে। নাৎসি জার্মান তো তাই, ওরা তো জার্মানের কাছে উদুম মার খেয়েছে, ইটালির কাছে প্রচুর উদুম মার খেয়েছে, যেখানে যেখানে ওদের। এবং এই যে আপনি জানেন সবচেয়ে আরও যেটা খুব মানে খুব সাংঘাতিক ব্যাপার, মুসোলিনি সে ইল দুচে, মানে ফুয়েরারের ইটালিয়ান ভার্সন হচ্ছে ইল দুচে। ইল দুচে হওয়ার আগে সে একটি পত্রিকা চালাতো, যেটা আবার বামপন্থী ভাবধারায় প্রভাবিত চালাতো। সেই পত্রিকার নাম ছিল অবন্তিকা। এই অবন্তিকা পত্রিকার যিনি সম্পাদক মুসোলিনি, তিনি ইল দুচে হওয়ার পরের রাত্রে কয়েক লক্ষ মার্কসিস্টকে কেটে মেরে রাস্তায় ঝুলিয়েছিলেন। এবং বলে রাখি দর্শকদের টুক করে একটা কথা, যারা ইয়ে করবেন, ওই যেরকম ব্যাপার হচ্ছে যে কার্ল মার্কস, দুটো কথা বলা, কার্ল মার্কসের সাথে রথচাইল্ডের একটা সম্পর্ক ছিল। রথচাইল্ডকে এটা জেনে নেবেন, কার্ল মার্কসের সাথে তার কি সম্পর্ক সেটা একটু জেনে নেবেন। আমরা বলবো না, আমরা হয়তো ভুলভাল বললেও বলতে পারি, সেই জন্য আপনারা একটু গুগল করবেন, করে একটু জেনে নেবেন। সূত্রটা একটু দিয়ে দিন যে এই যে মার্কসিজম যে মহান যে বিপ্লব হয়েছিল রাশিয়া, সে টাকাটা রথচাইল্ড দিয়েছে, টাকাটা রথচাইল্ড দিয়েছে। এটা এর আগে আমাদের এতে দিয়েছি যে অ্যাকচুয়ালি পুঁজিবাদের টাকায় পুঁজিবাদী উচ্ছেদ করতে গেছিলেন আরেক দুই পুঁজিবাদী, মানে লেনিন, স্ট্যালিন, ওনারা পুঁজিবাদের টাকা নিয়ে ওনার পুঁজিবাদের বিরুদ্ধে, হ্যাঁ, সর্বহারার নেতৃত্বের পক্ষ নিয়ে পুঁজিবাদের উত্থান করেছেন। কথাটা মানে বুঝে নিন, তাহলে বুঝে যাবেন। আমি আপনাকে এবার একটা খুব ছোট্ট কথা বলি, এই প্রসঙ্গের নয়, হয়তো বা অনেক পরে। আমি কিছুদিন আগে বললাম না চীনের প্রাচীরের ব্যাপারটা, যে চাঁদ থেকে কালি পৃষ্ঠে, কয়েকজন আমার মানে শুভাকাঙ্ক্ষী তারা লিখেছেন, দেখুন তারা তাদের সময় খরচা করেছেন আমাদের চ্যানেলের প্রতি, এটা বিরাট বড় একটা আমাদের পাওনা, তার মানে মানুষ দেখছেন। ব্যাপার হচ্ছে ওনারা বলছেন না চাঁদ থেকে নয়, মহাকাশ থেকে। দাদা আমরা পড়েছি, প্রথম দিকে চাঁদ থেকে লেখা ছিল। আর আরেকটা কথা বলে রাখি, চন্দ্রপৃষ্ঠ থেকে খালি চোখে পৃথিবীর একমাত্র চীনের প্রাচীরকেই দেখা যায়, এটা একটা বিখ্যাত চীনা প্রবাদ। কারণ চীন জাতি এরা কিন্তু প্রচণ্ড গর্বিত একটি জাতি, এবং আমাদের যেরকম রাম মন্দির হচ্ছে বলে আমরা লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে, আমাদের
মানে ব্রাহ্মণ্যবাদের প্রতীক হচ্ছে বেনারসের মন্দির, তারপরে সাউথের মন্দিরগুলো, চীনেরা কিন্তু তা না, চীন তাদের সমস্ত ঐতিহ্যগুলোকে খুব প্রাউড প্রচার করে, যার ফলে একটা জাতি এতটা উন্নতি তো করেছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। সেই উন্নতি করার জন্য এই কথাটা পরবর্তীকালে পাঠ্যপুস্তকে সেটি মডিফাই হয়, হয় মহাকাশ থেকে একসাথে মানে মহাকাশ থেকে চীনের প্রাচীর দেখা যায়, সেটা একটা রেঞ্জ থেকে। এবার ভাবুন, এরাই হচ্ছে সেই ধরনের লোক যারা সুনিতা উইলিয়ামস কুম্ভ মেলার ছবি তুলেছে এটা জানতে পেরে বলে ফেক ধরে নিলাম। তাহলে এটাকে তুমি কিভাবে চোখ বুজে বিশ্বাস করছো? না, ওই যে বললাম আসলে ওই যে ওইখানটা তো গোড়ায় গলত, তো ওই যেটা বললাম ওই জার্মানি এবং ইটালিতে তারা যে প্রবল প্রহার পেয়েছিলেন, সেই হ্যাংওভারটা এখনো মানে কাটিয়ে উঠতে পারেননি। হ্যাঁ, এটা যাই হোক, এগুলো হয়। এবার ঘটনা হচ্ছে যে এইবার আসল ঘটনায় আসি, সেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী যখন এটা পেলেন, কেন আমাদের যে প্রসঙ্গ বলছিলাম যে গীতা কেন হলো, রামায়ণ কেন হলো না, তার কারণ হচ্ছে ইন্দোনেশিয়ার রাজা সুকর্ণ, ওনাকে যখন বলা হলো যে আপনাদের রামায়ণ, মানে এটা আমাদের প্রধানমন্ত্রী বলছে যে আপনি রামকে মানেন এবং আপনারা রাষ্ট্রীয়ভাবে রামকে গ্রহণ করেছেন, এটা কি করে সম্ভব? বলছে কেন, এ তো রামায়ণে আছে, আমরা যে রামের বংশধর, রামের সঙ্গে আমাদের সম্পর্ক হয়েছে আমাদের রামায়ণে আছে। তখন এই নিয়ে নাকি অ্যাকচুয়ালি কি হয়েছে, ইন্দোনেশিয়ার পাশে একটা নিউ গিনি একটা আইল্যান্ড আছে, ওইটা হ্যাঁ, ওইটাকে আমেরিকা দখল করার জন্য, মানে ন্যাটো, মানে ইন্দোনেশিয়া ওই নিউ গিনির একটা অংশ, মানে ওটা একটা না একটা অংশ আর কি, দখল করার জন্য পারেনি তারা। তখনও এই ন্যাটো বা আমেরিকা তার অ্যালাইড ফোর্স অনেক দিনের চেষ্টা করছিল এবং তারা বোধহয় কিছুটা অংশ অকুপাইড করে নিয়েছিল। তখন ওই নিউ গিনি আইল্যান্ডটা ওটাকে ছাড়ানোর জন্য ইন্দোনেশিয়ার রাজা উনি কেস করে দেন, একদম ন্যাটো এবং আমেরিকার এগেনস্টে ইন্টারন্যাশনাল কোর্ট হেগে কেস ওটা করে দেওয়া হয়, ওখানে কেস ওঠে, শুনানি ওঠে। তখন ইন্দোনেশিয়ার যে রাজা সুকর্ণকে জিজ্ঞেস করেন ওখানকার জাজ যে আপনি যে বলছেন আর নিউ গিনি আপনার, প্রমাণ কি? বলছে কেন, প্রমাণ তো রামায়ণে আছে। বলছে রামায়ণে প্রমাণ আছে? বলছে হ্যাঁ। বলে রামায়ণে কিষ্কিন্ধা কাণ্ড দেখুন, কিষ্কিন্ধা কাণ্ড, সীতামাতাকে খোঁজ করতে গিয়ে শ্রীরামচন্দ্র যখন বানর সেনাকে যখন উনি নির্দেশ দিচ্ছেন, কাউকে বলছেন উত্তরে যাও, কাউকে দক্ষিণে যাও, শেষে উনি এক জায়গায় বলেছেন যে তোমরা দরকার হলে ওই নগণ্য দ্বীপে যাও, নিউ গিনি নগণ্য থেকে নিউ গিনি, ওই নগণ্য দ্বীপ, যাতে একটি শিশির পর্বত বলে একটি পর্বত আছে যেখানে শীতকালে তার চূড়াতে বরফ জমে থাকে, একটি ছোট্ট আইল্যান্ড, এটা একটা জিওলজিক্যাল ওয়ান্ডার, যে ওইখানে ওরকম একটা অঞ্চলে শীতকালে ওই পাহাড়টা কিন্তু এখনও বরফ পড়ে এবং সেটা বলছে দেখে আসুন, ওই নিউ গিনি পাহাড়ে শিশির পর্বত এখনও আছে, যেটা শীতকালে অদ্ভুতভাবে ওর হিলের মধ্যে এখনও কিছুটা অংশে বরফ পড়ে। তো সেটা কিন্তু সার্চ করার জন্য হেগ থেকে তারা জাজদের পাঠায়, তারা গিয়ে দেখে হ্যাঁ সত্যি ওখানে একটা শিশির পর্বত, একটা সত্যিরও পাহাড় আছে যেখানে সত্যি শীতকালেরও বরফ পড়ে। এবং তখন বাধ্য হয়ে সেই কোর্টে সেই কেসে জিতে যায় রাজা সুকর্ণ জিতে যান এবং তাকে নিউ গিনি অংশটা তাকে ফেরত দিয়ে দেওয়া হয়। এবং সেই কৃতজ্ঞতা থেকে উনি সেদিন থেকেই ইন্দোনেশিয়া শ্রীরামকেই তার জাতীয় পুরুষ এবং রামায়ণকে তাদের রাষ্ট্রীয় গ্রন্থ হিসাবে ঘোষণা করে দেওয়া হয়। যার জন্য ইন্দোনেশিয়া যখনই কোনো দেশ যায়, বিশেষ করে ভারতবর্ষ যতবার গেছে প্রত্যেকবারই তাকে একটি করে রামায়ণ বা রাম সম্পর্কিত কোনো রকম উপহার তাকে দেওয়া হয়েছে। তা এটা আশা করি এটা একটা ঐতিহাসিক প্রমাণ। মানে আমার মনে হয় দরকার আছে কি অযোধ্যার মাটি খুঁড়ে দেখার? দরকার নেই তো, যদিও খোঁড়া হয়েছে, স্থাপত্য পাওয়া গেছে, কিন্তু আমার মনে হয় এটা এনাফ। মানে এই প্রমাণটা, এটা যদি কারো সার্চ করার ইচ্ছা হয়, জান না হেগে সাইটে কিন্তু দেখুন যে সত্যি এরকম একটা কেস হয়েছিল কিনা, পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে যে ঐতিহাসিক রেফারেন্সগুলো আছে সে তো সাংঘাতিক রেফারেন্স। সেটা হচ্ছে যে মানে রামচন্দ্র কেন, মানে আমরা ভাবি রামচন্দ্র একটা শুধুমাত্র একটা মহাকাব্যিক একটা চরিত্র, শুধু তাই না, এই যে আমি যে বললাম যে একটা ঐতিহাসিক চরিত্র, না, এখানে না, উনি অনেক কিছু পৃথিবীকে প্রথম দিয়ে গেছেন যেটা আমাদের ধারণার বাইরে। এই যে আজকে যে
গণপ্রজাতন্ত্রী চীন, এই প্রজাতন্ত্র গণতন্ত্র এইসব কথাগুলো বলি, প্রথম প্রজাতন্ত্রের পাঠ শ্রী রামচন্দ্র শিখিয়েছেন পৃথিবীর মানুষকে। প্রথম রাষ্ট্র সম্বন্ধে ধারণা শ্রী রামচন্দ্র শিখিয়েছেন পৃথিবীকে। প্রথম দেশাত্মবোধ এবং তার শ্লোক উনি মানে লঙ্কা বিজয়ের পর যখন বিভীষণ বলেছিল যে এটা তো আপনারই রাজ্য, আপনারই প্রভু, আপনি যাবেন কেন, এখানেই থাকুন, তিনি তখন ওই কথাটা বলেছিলেন, জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি গরীয়সী। এই যে শ্লোকটা ওনার মুখ থেকে তখন বেরিয়েছিল, এই প্রথম জাতীয়তাবাদী শ্লোক, অর্থাৎ যে অন্যের থেকে নিজের জননী এবং জন্মভূমি অনেক বেশি গৌরবের, এবং সেই জন্য উনি ফিরে এসেছিলেন।